আজ ক্যাগ রিপোর্ট নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী সচিবদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে অডিট নিয়ে আলোচনা হবে, প্রকল্প বাস্তবায়ন নিয়েও হবে আলোচনা। আরও একবার জানিয়ে রাখতে চাইব, ক্যাগ রিপোর্ট নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী সচিবদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে অডিট নিয়ে আলোচনা হবে, প্রকল্প বাস্তবায়ন নিয়েও আলোচনা হবে। এবং বারবার মুখ্যমন্ত্রী কিন্তু এর আগেও বলেছেন যে কোনোভাবে দুর্নীতিতে রেয়াত নয়, প্রকল্পগুলো যাতে সঠিকভাবে দ্রুত হয়, একই সঙ্গে দুর্নীতির নাম গন্ধ না থাকে, সেই কারণেই এত দ্রুত বারে বারে মিটিংয়ে বসা। দুর্নীতিতে যে জিরো টলারেন্সের কথা আগেও মুখ্যমন্ত্রী বলেছেন, শুনুন একবার। আমরা এক্ষেত্রে খুব পরিষ্কার বলতে চাই, আগামী 25 তারিখে ক্যাগের রিপোর্টগুলো তো প্লেস হবেই, পরবর্তী সেশনে আমরা ক্যাগের রিপোর্ট নিয়ে ডিসকাশন এবং তার যে রেকমেন্ডেশন রয়েছে তার উপরে সিদ্ধান্ত করব এবং যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব, তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, চলে যাব অনুপমের কাছে। অনুপম, এই ক্যাগ রিপোর্টে মূলত দুর্নীতিগুলো 9-6 ভীষণ রকম দাঁত নোখ সমেত বেরিয়ে আসবে। তাহলে মুখ্যমন্ত্রীর এই যে ক্যাগ রিপোর্ট নিয়ে যে মিটিং চলছে, যে অধিবেশন বিশেষ হওয়ার কথা আছে, সব আদতে তৃণমূলের জন্য বিপদ হতে চলেছে? দেখো, অন্তত সিএজি যে রিপোর্ট প্রকাশিত হচ্ছে বা যেটা টেবিল করা হচ্ছে বিধানসভায়, সেই রিপোর্ট কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। এবং সেই রিপোর্ট যখন আমাদের কাছে আসছে, আমরা যখন দেখছি সেই রিপোর্টে একাধিক কিন্তু পরতে এই দুর্নীতির অভিযোগ একেবারে স্পষ্ট। কী ধরনের দুর্নীতি একটু দর্শকদের জানিয়ে রাখি, তুমি জানো যে যখন আমফান হয়েছিল তখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এফেক্ট হয়েছিল, 16টা জেলা মতন কাছাকাছি সেটা এফেক্টেড হয়েছিল। পুরুলিয়া জেলাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সিএজি রিপোর্টে আমি যা দেখছি তাতে পুরুলিয়া জেলায় 100% ক্ষতিগ্রস্ত দেখানো হচ্ছে, কিন্তু বর্তমান গ্রাউন্ড রিপোর্ট বলেছিল সেই সময় যে পুরুলিয়া জেলায় কিন্তু এত বেশি ক্ষয়ক্ষতি হয়নি। এবার তোমাকে জানিয়ে রাখি যে সিএজি যে রিপোর্টটা প্রকাশিত করছে সেখানে পরতে দুর্নীতির কথা আমরা বলছি, যে 13টা দুর্নীতি, মানে 13টা পয়েন্ট সিএজি কিন্তু এখানে উল্লেখ করছে। প্রথম হচ্ছে যে ক্ষয়ক্ষতি যেটা হয়েছিল, সেই ক্ষয়ক্ষতির ফলে যে গড়মিল, সেই গড়মিলটা প্রকাশ্যে আসছে। সেই গড়মিলে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া জেলা, আমি বারবার এই জেলাটা উল্লেখ করছি এই কারণে, কারণ এই জেলায় ক্ষতিগ্রস্তের সংখ্যাটা কম ছিল, কিন্তু সিএজি রিপোর্ট বলছে এই জেলায় 100% বাড়িকেই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দেখানো হয়েছিল। এবং এই জেলায় যে ক্ষতিগ্রস্তদের যে টাকার পরিমাণ দেওয়া হবে সেইটাই 100% মানুষকে দেওয়া হবে বলেই সিএজির কাছে সেই রিপোর্টে কিন্তু এটা উল্লেখ রয়েছে। তোমায় জানিয়ে রাখি যে এই ধরনের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তাতে দুটো ডিভাইডেশন, অর্থাৎ দুটো পর্যায়ে তারা টাকা দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকার করেছিল। তুমি জানো যে 20,000 টাকা করে দেওয়া হবে বাড়ি পিছু, এমনটা কিন্তু ঘোষণা হয়েছিল। 21 লক্ষেরও বেশি উপভোক্তার নাম কিন্তু এই রিপোর্টে উল্লেখ রয়েছে যারা এই ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে। প্রায় 1,94,00,000-এরও বেশি অ্যামাউন্ট যেটা কিন্তু দেওয়ার পরিকল্পনা এই সিএজি রিপোর্টে কিন্তু উল্লেখ রয়েছে পরতে। তোমায় জানিয়ে রাখি যে 28শে মে থেকে 29শে ডিসেম্বর 2020 এর মধ্যে আমফানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এরকম 16টি জেলাকে চিহ্নিতকরণ করেছিল। কারা করেছিল? তৎকালীন সরকার। এই জেলাগুলোকে তারা চিহ্নিতকরণ করেছিল এবং এই জেলায় প্রায় 21,384 জন উপভোক্তা, অর্থাৎ যারা এফেক্টেড হয়েছিল, এই রকম একটা তালিকা তৈরি হয়েছিল যাদেরকে বাড়ি দেওয়া হবে, মানে বাড়ি দেওয়ার জন্য টাকা দেওয়া হবে বলে রাজ্য সরকার ঘোষণা করেছিল। তার মধ্যে প্রথম যে ফার্স্ট ফেজ, অর্থাৎ প্রথম দফায় যে টাকা দেওয়া হবে যেটা ঘোষণা করা হয়েছিল, সেই দফাতে আমরা দেখতে পাচ্ছি 1,000 কোটি টাকা মাত্র 5 লক্ষ উপভোক্তা, অর্থাৎ এই 16টা জেলায় 21 লক্ষের যে তালিকা তার মধ্যে 1,000 কোটি টাকা মাত্র 5 লক্ষ উপভোক্তা, অর্থাৎ 5 লক্ষ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে দেওয়ার পরিকল্পনা বা দেওয়া হয়েছে।
অডিটে যেটা দেখা যাচ্ছে যে 28 থেকে 30শে মে 2020 মধ্যে মোট বরাদ্দ কত টাকা বরাদ্দ হয়েছে? 51.32%, অর্থাৎ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি বরাদ্দ হয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই পর্যায়ে ক্ষতিগ্রস্ত যারা ক্ষতি হয়েছে, আমফানে ব্যাপক ঝড় হয়েছিল, তাতে 20,000 টাকা করে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত কিন্তু তৎকালীন সরকার নিয়েছিল। এরপরে আমরা দেখতে পারি যে পরে এই অনুদানের হারটা বদলে যায়, বদলে গিয়ে 25শে জুন 2020 সরকারের একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। সেই নির্দেশিকায় আমরা দেখতে পাচ্ছি এই হারের একটা সংশোধন করা হয়। সেখানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, মানে আমফান ঝড়ে বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে, এই রকম ক্ষতিগ্রস্তদের জন্য 20,000, এবং আংশিক ক্ষতিগ্রস্ত অর্থাৎ যাদের ঘরটা অল্প ভেঙেছে, চাল উড়ে গেছে বা টালি ভেঙে গেছে, তাদের জন্য 5,000 টাকা নির্ধারণ করা হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি 906.7 কোটি টাকার একটা বিতরণ করা হয় 16 লক্ষেরও বেশি উপভোক্তা, অর্থাৎ 21 লক্ষের তালিকা তৈরি, 5 লক্ষকে 1000 কোটি টাকা দেওয়া, এবং পরবর্তী সময় 906.7 কোটি টাকা এইটা দেওয়া হয় 16 লক্ষেরও বেশি পরিবারকে। ফলে এই মুহূর্তে তাদের মধ্যে 25% উপভোক্তা তারা অর্ধেকও বেশি, অর্থাৎ 100% টাকা দেওয়ার সিদ্ধান্ত, তার মধ্যে 25% উপভোক্তা 75%-এর কাছাকাছি তারা টাকা পেয়ে গেলেন। বাকি অর্থ হিসেবে 5 লক্ষ উপভোক্তাকে প্রায় 25% করে টাকা দেওয়া, এবং আমরা পরে দেখতে পাচ্ছি প্রায় 1000 কোটি টাকা 16.3 লক্ষ উপভোক্তার হাতে দেওয়া, অর্থাৎ 16 লক্ষ এবং 5 লক্ষ, মোট 21 লক্ষের তালিকা এখানে তৈরি হয়েছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টে যেটা বলা হচ্ছে, মূলত রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছে বা টেবিল করা হয়েছে, সেখানে বলা হচ্ছে 2 দফায় এইচবি গ্র্যান্টেড হারে কোনো রকম ক্ষতিগ্রস্তদের তালিকাও ছিল না, তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে। সিএজির মতন এটা একটা বিরাট বড় বৈষম্য হয়েছে বলে মনে করা হচ্ছে। সিএজি রিপোর্টে এটা উল্লেখ। আংশিক ক্ষতিগ্রস্ত তারাও কিন্তু আমরা যেটা 5,000 টাকা, আমি বারবার বলছি, সংশোধন করার পর এই তালিকা, মানে আমরা বলছি না, সিএজি রিপোর্ট বলছে যে সংশোধন রাজ্য সরকার করেছিল যে 20,000 টাকা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, আংশিক ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে 5,000 টাকা। সেখানে আমরা দেখতে পাচ্ছি আংশিক ক্ষতিগ্রস্ত তারাও 20,000 টাকা করে পেয়ে গেলেন। অর্থাৎ কোথায় দুর্নীতিটা হয়েছে বারবার আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে রাজ্য সরকার প্রথম যে সেই স্ল্যাবে বলল যে 20,000 টাকা ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে বাড়ি ঠিক করার জন্য। তারপরে তারা সংশোধন করলো যে না, শুধুমাত্র যাদের পুরো ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে নয়, যাদের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকেও টাকা দেব। সেই টাকার পরিমাণ 5,000 টাকা করা হলো। কিন্তু সিএজি রিপোর্ট বলছে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি তারাও প্রায় 20,000 টাকা করে পেয়ে গেলেন, যাদের 5,000 টাকা, অর্থাৎ 15,000 টাকা এক্সট্রা টাকা। এরপরে তোমায় জানিয়ে রাখি, অডিটে আরও একটা জেলার উল্লেখ রয়েছে। আমি পুরুলিয়া জেলার তথ্য দিচ্ছিলাম এতক্ষণ। এইবার আসছি পশ্চিম মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনার 3টে ব্লকে সমীক্ষা করা হয়েছিল। সেখানে দেখা যায় 8 জন উপভোক্তা যাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত ছিল তারাও 20,000 টাকা করে পেল। আমি দুটো জেলা উল্লেখ করলাম, আমি পুরুলিয়া বলছিলাম, এবার যেটা বললাম পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার 3টে ব্লকের নামও আমাদের কাছে আছে। 8 জন উপভোক্তা যাদের বাড়ির আংশিক ক্ষতি হয়েছে, ঝড়ে খুব বেশি ক্ষতি হয়নি, তাদেরকে 20,000 টাকা করে রাজ্য সরকার দিয়ে দিল। তারা, অর্থাৎ যে নিয়ম তারা তৈরি করেছিল বা সংশোধন করেছিল সেইটা ছাপিয়ে গিয়ে তাদেরকে দেওয়া হলো। কেন দেওয়া হলো তার উত্তর কিন্তু নেই। তোমায় জানিয়ে রাখি, মোট বিতরণ হয়েছে 1.60 লক্ষ টাকা। প্রথম পর্যায়ে আংশিক ক্ষতিগ্রস্ত এই দুটো জেলার ক্ষেত্রে বলছি, সেখানেও কিন্তু ব্যাপক টাকা দিয়ে দেওয়া হয়েছে। এরপর দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে একটি ক্ষেত্রে টাকা তারা উদ্ধার করেছে এবং প্রচুর পরিমাণে টাকা বেআইনিভাবে সাফেল করা হয়েছে, অর্থাৎ যার ক্ষতি হয়নি তাকেও কিন্তু তৎকালীন রাজ্য সরকার টাকা দিয়ে দিয়েছে। এছাড়া তোমায় জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুর জেলার, দক্ষিণ 24 পরগনার 8টা জেলা আমি কথা বলছিলাম, অযোগ্য যারা, অর্থাৎ এই ক্যাটাগরির মধ্যেই পড়লেন না, অর্থাৎ যারা বাড়ি ক্ষতি হলো না, তাদের অযোগ্যদের প্রায় 251.38 কোটি টাকার অনুদান তৎকালীন রাজ্য সরকার দিয়ে দিল। আমরা বলছি না, এই রিপোর্ট সিএজি রিপোর্ট। তোমায় জানিয়ে রাখি, 6টি নির্বাচিত জেলা, 95টি ব্লক, 25টি পুরসভা, 8,58,296 জন উপভোক্তা। আবারও বলছি, তালিকাটা ভালো করে দেখো, শোনো। সিএজি রিপোর্ট বলছে 6টি নির্বাচিত জেলা, 95টি ব্লক, 52টি পুরসভা,
8,58,296 জন উপভোক্তা পরীক্ষা করে সিএজি দেখতে পায়, সিএজি এদের ওপর অনুসন্ধান করেছিল, দেখতে পায় 3,12,088 জন অর্থাৎ 36.36% সরকারি নিয়ম অনুযায়ী দারিদ্র শ্রেণীর নিচে ছিলই না। আবার উল্লেখ করছি, এই যে 52টি পুরসভা, 95টি ব্লক, 8,58,296 জন উপভোক্তা যাদের কাছে টাকা পৌঁছালো তারা দারিদ্রতার যে একটা স্ল্যাব রয়েছে তার নিচেই তারা ছিল না। এরপরে রিপোর্টে আরও উল্লেখ করা রয়েছে, তোমায় জানিয়ে রাখি, ট্রেজারি যে অ্যাকাউন্ট অর্থাৎ যেভাবে টাকাটা পাঠানোর যে নিয়ম অর্থাৎ ট্রেজারি অ্যাকাউন্ট, সেখানে টাকা না পাঠিয়ে সরকারি টাকা বিতরণ করা হয় ট্রেজারি ব্যাংকে এড়িয়ে গিয়ে। উত্তর 24 পরগনার একটা তথ্য দিচ্ছি, সিএজি রিপোর্ট এটা। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা ট্রেজারি ও আইএফএমএস ব্যবস্থা ব্যবহার না করে, মানে যেটা সরকারি নিয়ম সেটাকে ব্যবহার করা হয়নি, সেইটাকে ব্যবহার না করে ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অর্থ রেখে সেখান থেকে অনুদান দেওয়া হয়। এখানেও সিএজি রিপোর্ট বলছে যেটা প্রসিডিওর অর্থাৎ এই ট্রেজারির মাধ্যমে টাকা ডাইভার্ট মানে টাকা দিয়ে দেওয়া, সেইটা না করে সরকারি অ্যাকাউন্টে টাকা রেখে সেই টাকা ডিস্ট্রিবিউশনের কাজ চলল। এরপরে বলা হচ্ছে দক্ষিণ 24 পরগনায় 21শে জানুয়ারি 2020-2022 পর্যন্ত 34.868 কোটি টাকার অবব্যয়, মানে এই টাকা পুরোটাই সেটাকে ইউজ করা হলো বেআইনিভাবে। তোমায় জানিয়ে রাখি, এক ব্যক্তি একই পরিবারের নামে একাধিক টাকা, আমি আবারও বলছি এটা সম্পূর্ণটা সিএজি রিপোর্ট, এটা নিয়ে বিধানসভায় আলোচনা করবেন, মুখ্যমন্ত্রী বলেছেন কাউকে ছাড়া হবে না। এবার যে তথ্যটা দিচ্ছি, একই ব্যক্তি এবং তার একাধিক পরিবার এবং একাধিকবার তারা টাকা নিলেন। তোমায় জানিয়ে রাখি যে সিএজির সন্দেহজনক ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টের কথা আমরা বলছিলাম, সন্দেহজনক ব্যাংক অ্যাকাউন্টে 16.70 লক্ষ টাকা সরাসরি ট্রান্সফারের অভিযোগ। ভয়ঙ্কর অভিযোগ, মানে আমি বলছি সিএজি রিপোর্টটা যখন দেখছি, যে তথ্য তুলে ধরছো তুমি অনুপম, সেটাতে আশ্চর্য নয় কিছু যে এই দুর্নীতির তথ্য যত সামনে আসবে তত যেন সে কেঁচো করতে কেউটে বলা হয়, সে কেউটে বেরিয়ে আসবে। আমি আসছি আবারও তোমার কাছে অনুপম, সঙ্গে থাকো। অভিজিৎ দাস, বিজেপি নেতা, যিনি প্রথম থেকে এই দুর্নীতিগুলোর বিষয় সরব হয়েছেন, তিনি কি বলছেন শুনুন একবার। শুধু ভাইপোর আমলে আম্বানির বাড়ির বাবদ 250 কোটি টাকার আপনার দুর্নীতি হয়েছে। ভুয়া নাম, ভুয়া অ্যাকাউন্ট, ভুয়া তথ্য, একই নামে সবকিছু। এবং আমি এইটা সিবিআই এনকোয়ারির জন্য আমি ক্যাগকে চিঠিও করেছিলাম, এবং ক্যাগের এই চিঠি থেকেই যেটা আমি আপনাদেরকে পাঠিয়েছিলাম যে জানা যায় যে মমতা ব্যানার্জির সরকার কোনোদিনই বিধানসভায় এটা পেশ করেনি, মানুষের কাছে পৌঁছেছে যে আমফানের নামে কোটি কোটি টাকা কিভাবে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি এবং তাদের গ্যাং মানুষকে বঞ্চিত করে পুরো টাকাটা লুটেছে। এটা পুরো অর্গানাইজড ক্রাইম, এদের সকলের জেল জরিমানা দুটোই হওয়া উচিত। জেল জরিমানা দুটোই হওয়া উচিত। অর্গানাইজড ক্রাইম, যাকে আমরা প্রথম থেকে বলে আসছি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। ক্যাগ রিপোর্টে যে দুর্নীতির ছবি পাওয়া যাচ্ছে তা কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির ছবি, এবং এই দুর্নীতি প্রমাণ হলে জেল হতে পারে মমতার। ক্যাগ রিপোর্ট দুর্নীতি প্রমাণে মমতার জেল পর্যন্ত হতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।